ফেনী নুসরাত হত্যা একটা চাঞ্চল্যকর মামলা। এখানে 16 জন আসামিকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। 12 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, আর 4 জনের কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল না। আজকে এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। তোর মধ্যে 10 জনকে মাননীয় হাইকোর্ট বিভাগ বেকসুর খালাস দিয়েছেন, 4 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন, আর 2 জনকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। এই যে নির্বিচারে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। যদি না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকে, এইভাবে নির্বিচারে ফাঁসি দিলে তার কি এফেক্ট হয়, এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আজকে বলেছেন। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মনি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমরা একটি বড় আর্গুমেন্ট করেছিলাম, যে আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসিসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। একটা প্রেমিসিসে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে 4টা 3 তলার উপরে যে সাইকেল সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো, আর কেউই শুনলো না। একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক, কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকু রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম, যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে। এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন 4 জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ, সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ, সাজা হয়েছে শাহাদা হোসেন শামীম, সেও পুরুষ। কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন যে 4 জন মেয়ে, কিন্তু 4 জন মেয়ের ভিতরে 1 জন মহিলার মাত্র সাজা হয়েছে পপি, বাকি 3 জন তো পুরুষ। সুতরাং যে ডাইং ডিক্লারেশন তিনি দিয়েছিলেন, সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা। তাহলে আর 1 জন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা আশা করি আমার যে আসামি আরেকজন তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাবো। মিডিয়া ট্রায়ালের ব্যাপারে কোনো অবজারভেশন দেয় নাই, কিন্তু আমি আগে থেকেই বলেছি, এখনো বলছি, যদি অতিমাত্রায় কোনো ক্রিমিনাল কেসের মিডিয়া ট্রায়াল হয়, তাহলে অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ হোয়াট ইজ মিডিয়া ট্রায়াল। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়েছে। আর যে বাকি 6 জন নিয়েছে, তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং তাও বলেছে না হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছে। এর মানে কি, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন সম্পর্কে আমি আর্গুমেন্ট রেখেছিলাম। ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরকা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে, তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে, তারা এই বোরকাকে করবরেট করে নাই। সেই কারণে আজকে কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। কামরুন নাহার মনি হলে বোরকা কেনার দায়িত্ব ছিলেন বলে এলিগেশন। কামরুন নাহার মনি যদি খালাস পেয়ে থাকে, তাহলে বোরকা আসলো কোথা থেকে? এই বোরকা কোথা থেকে বাই করা হলো?
কামরুন্নাহার মনির দায়িত্ব হলো বোরকা কিনার। দেখা গেছে যেদিন কনস্পিরেসি হওয়ার কথা তার 2 দিন আগে বোরকা হয়ে গেছে। এই বোরকার যে সব থেকে কিনা হয়েছে তাদেরকে এখানে সাক্ষী করা হয়েছে, তারা কামরুন্নাহার মনিকে চিনেই নেই। যদি না চিনে থাকে এই জন্য কামরুন্নাহার মনিকে এখান থেকে খালাস দেওয়া হয়েছে। তাই যদি দেওয়া হয় তাহলে বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন্নাহার মনি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ, মেয়ে কি করে পুরুষ হলো, নারী কি করে পুরুষ হলো? এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। তারা হলেন কামরুন্নাহার মনি, ঘটনার সময় যিনি গর্ভবতী ছিলেন, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম 2, কারণ শামীম একজন, যার নাম হচ্ছে সাদাত হোসেন শামীম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ হচ্ছে শামীম 2, তার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, আপনারা আবার কনফিউজ করে ফেলেন না। ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর, এই 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন রায়ের শেষাংশে আদালত এই মামলার যে রায় দিয়েছে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে একটা পর্যবেক্ষণ দিয়েছেন এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। এখানে আপনাদের বেশ কয়েকটি বিষয় হয়তো আপনাদের প্রশ্ন আসবে, কিন্তু আমার কতগুলো বিষয় আপনাদেরকে জানানো দরকার। সেগুলো আমার মনে হয় যে আদালত সম্পর্কিত রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনাদের সতর্কতার জন্য প্রয়োজন হতে পারে। আপনারা দেখেছেন রায়ের পরও আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আমি যে আদালতের রায়টি শুনেছি সেটা সঠিক আছে কিনা তা যাচাই করেছি এবং আদালত সেটা বলেছেন যে হ্যাঁ এটাই আমরা রায় প্রদান করেছি। এখানে ঘটনাস্থল তো আগেই বলেছি, সোনাগাজী পৌরসভার সেই সাইক্লোন সেন্টার মাদ্রাসার মধ্যে এই পরীক্ষার্থী ছিলেন। এই দিন তার 2টি পরীক্ষায় তিনি ইতিমধ্যেই অংশগ্রহণ করেছিলেন। এই দিন ছিল 3য় পরীক্ষার দিন, আরবি প্রথম পত্রের পরীক্ষা। ঘটনার সময় তার বান্ধবী, যে কিনা পূর্ববর্তী ঘটনা অর্থাৎ জনাব SM সিরাজউদ্দৌলা 27/3/2019 তারিখে এই সেখানকার দপ্তরি নুরুল আমিনের মাধ্যমে আমাদের এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে তার অফিসে ডেকে নেন এবং তার শ্লীলতাহানি করেন। এমনকি সাক্ষ্য প্রমাণে এও এসেছে যে পরীক্ষার আধা ঘন্টা আগে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি উত্তরপত্র সরবরাহ করবেন, এমন একটি বিষয়ও এর মধ্যে আছে। কিন্তু নুসরাত জাহান রাফি তার এই অনৈতিক প্রস্তাবে রাজি হননি এবং তিনি তার যে কোনো অনৈতিক প্রস্তাবে অস্বীকার করেছেন। এই ঘটনার উপরে প্রিন্সিপাল সুপার SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বের একটি মামলা হয়। মামলাটি হয় 27শে মার্চ 2019 তারিখে, যে মামলায় সিরাজউদ্দৌলা সাহেব কারাগারে অন্তরীণ তখনও ছিলেন। কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় এই যে নুসরাত জাহান রাফির প্রতি শ্লীলতাহানির যে চেষ্টার মামলা, সেই মামলাটি দায়ের করেছিলেন তার মা শিরিনা আক্তার,
যেটা ছিল সোনাগাজী থানার মামলা নম্বর 24, তারিখ ছিল 27/3। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। বহুল প্রত্যাশিত নুসরাত হত্যার রায় হয়েছে এইমাত্র আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে অ্যানেক্স 29 নম্বর কোর্টে যে ডেথ রেফারেন্সের যেই বেঞ্চ, সেই বেঞ্চ এইমাত্র রায় ঘোষণা করেছে। এবং এটা কি ছিল, কি বলবো, যে 16 জনের ফাঁসি একটা মামলায়, এটা আমাদের এর আগে এরকম কোনো জাজমেন্ট আমার জানা নাই। এখানে যেটা হয়েছে সেটা হলো যে 16 জনের মধ্যে আজকে হাইকোর্ট বিভাগ, মাননীয় হাইকোর্ট বিভাগ 2 জনের আপনার ডেথ বহাল রেখেছেন। একজন হলো ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি, আর আরেকজন হলো শাহাদাত হোসেন শামীম। আর 4 জনের তাদের কনভিকশন বহাল রাখছেন, বাট তাদের সেন্টেন্সটাকে ডেথ থেকে কমিউট করে লাইফে করেছেন। আর এই হলো 6 জন, 4 জন কমিউট করে লাইফে এনেছেন, আর 2 জনের ডেথ বহাল, এই 6 জন, আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। তো আমরা এই রায় দেশবাসীও জানবেন, এবং আমরা যারা আমার আসামিদের মধ্যে 3 জন একুইটাল হয়েছেন, আর 1 জনের ডেথ বহাল আছে, মানে আপনার শাহাদাত হোসেন শামীম। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। মাকসুদ কমিশনার, আফসার, মহিউদ্দিন সাক্ষাৎ হত্যা একটা চাঞ্চল্যকর মামলা। এখানে 16 জন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। 12 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, আর 4 জনের কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল না। আজকে এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। তন্মধ্যে 10 জনকে মাননীয় হাইকোর্ট বিভাগ বেকসুর খালাস দিয়েছেন, 4 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন, আর 2 জনকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন, মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। এই যে নির্বিচারে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। যদি না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকে, এইভাবে নির্বিচারে ফাঁসি দিলে তার কি এফেক্ট হয়, এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আজকে বলেছেন। আমার আসামি ছিল 3 জন, একজন ছিল মণি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মণি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমরা একটি বড় আর্গুমেন্ট করেছিলাম, যে আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসিসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। একটা প্রেমিসিসে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে 4টা 3 তলার উপরে, যে সাইক্লোন সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো, আর কেউই শুনলো না। একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। একের পর এক হত্যা করা হলো, আশপাশের লোক জানলো না, 2 দিনও জানলো না। এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না আমরা পাই, ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো বলবো বলবো। প্রাক্তন শিক্ষক যাকে নির্মমভাবে তার সব পরিবারে হত্যা করেছে, আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা রংপুরবাসীকে সঙ্গে নিয়ে এর একটি সুষ্ঠু বিচার এবং তদন্ত আশা করছি। আমি প্রশাসন, জেলা প্রশাসন, রংপুরের ডিআইজি মহোদয় পুলিশের, তাদেরকে জানাতে চাই, আগামী 3 কর্মদিবসের মধ্যেই যদি আপনার বিচার এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাব্যস্ত করতে না পারেন, তাহলে আমরা রংপুর শহরে ব্যাপক আন্দোলন করব, রংপুর শহর অচল করে দেব, আপনাদেরকেও অচল করে দেব। এই হচ্ছে জেলা স্কুলের আমার ওয়াদা। আপনারা জেলা স্কুল সম্পর্কে মিনিমাম কোনো আপনাদের ধারণা নাই, জেলা স্কুলের আন্দোলন সম্পর্কে কোনো ধারণা নেই। 24-এর আন্দোলন এই জেলা স্কুল, 71-এর আন্দোলন জেলা স্কুল, প্রয়োজন বোধে 26-এ আন্দোলন হবে এই জেলা স্কুল থেকে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি পুলিশের কাছে এবং প্রশাসনের কাছে। আপনারা 3 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে বের করবে। আমাদের আলটিমেটাম এই কারণেই, তারা যে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে যে নাটক সাজিয়েছে, 2 জন কোনোদিনও 4 জনকে হত্যা করতে পারেন না। কারণ
তারা বলছে যে সেখানে তারা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, গোসল করছে, ভেতর থেকে লাগাই দিতে। এই দুইজন কখনোই তারা সম্ভব না, কারণ সেখানকার সিসিটিভি ফুটেজ, বিদ্যুতের লাইন তারাও বন্ধ করতে পারে না, কারণ তারা যদি মাদকাসক্ত হয়ে থাকে তারা এটা করতে পারে না। এখানে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। তাহলে আমরা রংপুরে লাগাতার আন্দোলন শুরু করব, হয়তোবা তখন আপনারা কিছুই করতে পারবেন না। গতকাল যে ব্রিফিংটা করা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করার পর, সেখানে জনমনে প্রশ্ন উঠেছে এই ব্রিফিংয়ের সাথে আমাদের যে চিন্তা বা আমরা যারা দেখছি তার কতটুকু মিল বা অমিল আছে। প্রথম প্রশ্ন হলো, গণপতির লাশ ছাদে পাওয়া গেছে, তারা বলছে ছাদে যদি থাকে 2 দিন এই লাশ, সেখানে একটি কাক পক্ষীও সেখানে খেতে গেল না। কাক তার দুর্গন্ধে মানুষ দুর্গন্ধ পাইল, কিন্তু কাক সেখানে ঠোকর মারলো না। এটি একটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন যে 2 জন হত্যা করলো, ছাদে ছাদে আসলো, তাহলে কারেন্টের পোলের কারেন্টকে লাইন কাটলো, এই লোকটি কে? আমাদের প্রশ্ন যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? আমাদের প্রশ্ন যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কাছে খবর আছে তারা নাকি ইয়েবা খায় না। এটা আমাদের প্রশ্ন। আপনারা পরীক্ষা করে দেখুন তারা ইয়েবা খোর কিনা। তারা আজকে এই প্রশ্নগুলো হাজারো প্রশ্ন আজকে যায়। রাত 2টা বা 3টার সময় যদি হত্যা করা হয়, ওই তার যে ছেলে আয়ুষ, সে তো ঘুমে থাকার কথা। আজকে এরকম সবল সবাই, সব কারো বয়স 12, কারো বয়স 23, কারো 40, কারো 59, এই বয়সে 2 জন লোকজন হত্যা করে, তখন কিভাবে সেই হত্যার সময় যাদেরকে হত্যা করা হচ্ছে সে রক্তবন্ধ দিয়েও একটা মানুষ বাঁচার জন্য লড়াই করবে? সে লড়াই কি ওই ঘিন্তি এলাকা, চতুর্দিকে বাড়িঘর, তারা কি কেউ শব্দটি পাইল না? তাহলে একের পর এক হত্যা করা হলো, আশপাশের লোক জানলো না, 2 দিনও জানলো না। এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ আমরা পাই ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো।